বাংলার রাজনীতির মানচিত্রে কি শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়? গঙ্গার ঢেউ আর গোমতীর কলতান কি সত্যি এবার একই উন্নয়নের সুরে বাধা পড়তে চলেছে? দুই বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা, ইতিহাস, সংস্কৃতি, উদ্বাস্তু, স্মৃতি, ভাষা আর আবেগে যাদের আত্মীয়তা বহু পুরনো, কিন্তু রাজনীতির পথে তারা বহুবার ঠেকেছে বিপরীত মেরুতে। আর ঠিক সেই কারণেই 2026-এর এই সমীকরণকে অনেকেই বলছেন পূর্ব ভারতের নতুন রাজনৈতিক যুগের সূচনা। নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের। দেশ ভাগের পর পূর্ববঙ্গ থেকে আসা লক্ষ লক্ষ উদ্বাস্তু যেমন কলকাতার উপকণ্ঠে নতুন জীবন গড়েছিলেন, তেমনি ত্রিপুরার মাটিতেও তৈরি হয়েছিল নতুন বাঙালি সমাজ। একদিকে গঙ্গার পাড়, অন্যদিকে গোমতীর তীর, দুই ভূখণ্ডের রান্নাঘর, উৎসব, ভাষা, কান্না, সংগ্রামের গল্প যেন একই উপন্যাসের দুই অধ্যায়। কিন্তু এই সাংস্কৃতিক মিল থাকা সত্ত্বেও গত 7 দশকে রাজনীতির অঙ্ক কখনো তাদের পুরোপুরি এক হতে দেয়নি। কখনো কলকাতায় বাম, আগরতলায় কংগ্রেস, কখনো দিল্লিতে এক সরকার তো রাজ্যে আরেক, কখনো মতাদর্শের সংঘাত তো কখনো কেন্দ্র রাজ্যের দ্বন্দ্ব। ফলে উন্নয়নের বহু সম্ভাবনা কাগজেই আটকে থেকেছে। কিন্তু আজ ছবিটা বদলেছে। পূর্ব ভারতের দুই বাঙালি রাজ্যে যখন একই রাজনৈতিক বলয়ের সরকার, তখন প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ভোটের সমীকরণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশল? কারণ পশ্চিমবঙ্গ শুধু একটি রাজ্য নয়, এটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। আর ত্রিপুরা শুধু সীমান্ত রাজ্য নয়, বাংলাদেশকে ঘিরে ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অন্যতম কৌশলগত কেন্দ্র। এই দুই রাজ্য যদি একসাথে চলে তাহলে বদলে যেতে পারে পূর্ব ভারতের অর্থনীতি, বাণিজ্য, এমনকি দক্ষিণ এশিয়ার কূটনীতির সমীকরণও। এখানেই উঠে আসছে তথাকথিত ট্রিপল ইঞ্জিন তত্ত্ব। দিল্লি, কলকাতা ও আগরতলা যদি একই সুরে কথা বলে, তাহলে বহুদিনের আটকে থাকা প্রকল্পগুলো বাস্তবের মাটিতে নামতে পারে অনেক দ্রুত। ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস, রাবার, বাঁশ ও ফলভিত্তিক শিল্পের সঙ্গে যদি যুক্ত হয় পশ্চিমবঙ্গের বন্দর, আইটি অবকাঠামো এবং বৃহৎ বাজার, তাহলে পূর্ব ভারতে গড়ে উঠতে পারে নতুন অর্থনৈতিক করিডোর। কলকাতার শিল্পপতিরা সহজেই পৌঁছে যেতে পারবেন আগরতলার বাজারে, ত্রিপুরার কৃষি পণ্য সরাসরি পৌঁছে যেতে পারে বাংলার শহুরে বাজারে। আবার বাংলার উন্নত কৃষি প্রযুক্তি পৌঁছে যেতে পারে পাহাড়ি অঞ্চলের কৃষকদের হাতে। এটা শুধু অর্থনীতির গল্প নয়, এটা সাংস্কৃতিক পুনর্মিলনের গল্প। শান্তিনিকেতন থেকে উজ্জয়ন্ত প্রাসাদ, রবীন্দ্রনাথের স্মৃতিতে উজ্জ্বল দুই রাজ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিংবা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি শুরু হয় জ্ঞান ও গবেষণার আদান প্রদান, তাহলে নতুন প্রজন্মের কাছে খুলে যেতে পারে এক নতুন দিগন্ত। ত্রিপুরার আদিবাসী সংস্কৃতি, লোকসঙ্গীত, নৃতত্ব নিয়ে গবেষণা যেমন বাংলার শিক্ষার্থীদের সমৃদ্ধ করবে, তেমনি বাংলার উচ্চশিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের কাছে। তবে ছবির অন্য পিঠটাও কিন্তু আছে। একই দলের সরকার মানেই সব সমস্যার সমাধান, এমনটা ভাবা রাজনৈতিক সরলতা ছাড়া আর কিছুই নয়। পশ্চিমবঙ্গের সমস্যা আলাদা, ত্রিপুরার ভৌগোলিক বাস্তবতা আলাদা, উত্তরবঙ্গের তিস্তা ইস্যু, সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ, উত্তর পূর্বের উপজাতি রাজনীতি, এইসব প্রশ্নে কেন্দ্রীয় নেতৃত্ব যদি স্থানীয় আবেগকে অগ্রাহ্য করে, তাহলে এই রাজনৈতিক মধুচন্দ্রিমা খুব দ্রুত ফিকে হয়ে যেতে পারে। কারণ মানুষ শেষ পর্যন্ত কিন্তু উন্নয়ন চায়, স্লোগান নয়। চাকরি চায়, শুধু রাজনৈতিক আবেগ নয়। সস্তা যাতায়াত, উন্নত স্বাস্থ্য পরিষেবা, কৃষকের ন্যায্য মূল্য, এই বাস্তব প্রশ্নগুলোর উত্তর দিতে না পারলে অভিন্ন রাজনৈতিক দর্শন শুধুই প্রচারের ভাষণ হয়ে থাকবে। তবু একটা কথা মানতেই হবে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ত্রিপুরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ইতিহাস নতুন রাস্তা খুঁজছে। দেশভাগের ক্ষত থেকে উঠে আসা দুই বাঙালি ভূখণ্ড আজ যদি উন্নয়ন, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতির নতুন সেতু বন্ধন তৈরি করতে পারে, তাহলে তা শুধু দুই রাজ্যের জন্য নয়, সমগ্র পূর্ব ভারতের জন্য এক যুগান্তকারী অধ্যায় হয়ে উঠবে। একটা সময় ছিল যখন উত্তর পূর্ব ভারত মানেই ছিল মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক অঞ্চল। দিল্লির নীতি থাকলেও বাস্তবের যোগাযোগ, বাণিজ্য কিংবা শিল্পায়নের গতি ছিল অত্যন্ত সীমিত। কিন্তু এখন সেই ছবিটাই বদলাতে শুরু করেছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে উঠে আসছে বাংলাভাষী দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা। কারণ ভৌগোলিক দিক থেকে দেখলে পশ্চিমবঙ্গ হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার, আর ত্রিপুরা হলো বাংলাদেশের সঙ্গে ভারতের সবচেয়ে কৌশলগত সংযোগস্থলগুলির একটি। এই দুই রাজ্য যদি একই উন্নয়ন ভাবনায় এগোয়, তাহলে গোটা পূর্ব ভারতের অর্থনৈতিক মানচিত্র বদলে যেতে পারে। বিশেষজ্ঞদের একাংশের মতে দিল্লির বহু আলোচিত অ্যাক্ট ইস্ট পলিসির সফলতা অনেকটাই নির্ভর করছে কলকাতা, আগরতলা, ঢাকা করিডোরের উপর। কারণ ভারত বুঝতে পেরেছে শুধু সড়ক বা রেল নয়, ভবিষ্যতের লড়াই হবে লজিস্টিক্স, বন্দর, করিডোর এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে। আর সেখানেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা হয়ে উঠেছে উত্তর পূর্ব ভারতের ডুয়াল গেটওয়ে।
আখাউড়া আগরতলা রেল সংযোগ, চট্টগ্রাম বন্দর ব্যবহার, ফেনী সেতু কিংবা বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে পণ্য পরিবহন, এই প্রকল্পগুলো শুধু কাগজে কলমে উন্নয়ন নয়, বরং ভারতের ভূ রাজনৈতিক কৌশলের অংশ। যদি এই যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়, তাহলে কলকাতা থেকে আগরতলা পৌঁছতে সময় ও খরচ দুটোই নাটকীয়ভাবে কমে যাবে। লাভবান হবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক, এমনকি ছাত্রছাত্রীরাও। সবচেয়ে বড় কথা, এর ফলে তথাকথিত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের উপর চাপও অনেকটা কমবে। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের একমাত্র ভরসা ছিল এই সরু ভূখণ্ড, কিন্তু নতুন করিডোর তৈরি হলে ভারতের পূর্বাঞ্চল আরও নিরাপদ, দ্রুত, অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে। এই সমীকরণের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সীমান্ত নিরাপত্তা। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা দুই রাজ্যেরই দীর্ঘ বাংলাদেশ সীমান্ত রয়েছে। অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার এবং জাল নোটের সমস্যা বহুদিনের। রাজনৈতিক সমন্বয় থাকলেও সীমান্তবর্তী জেলাগুলিতে যৌথ নজরদারি, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কেন্দ্রীয় সংস্থার সাথে রাজ্যের সমন্বয় আরও শক্তিশালী হতে পারে। ফলে এই জোট শুধু রাজনৈতিক সুবিধা নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে এই সমীকরণের সব থেকে আবেগঘন দিক হয়তো অন্য জায়গায়। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বহুবার ভাষা ও পরিচয়ের প্রশ্নে বাঙালিদের উদ্বেগ দেখা দিয়েছে। সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ, ত্রিপুরার রাজনৈতিক সাংস্কৃতিক সমন্বয় যদি বৃহত্তর বাঙালি পরিচয়কে নতুন আত্মবিশ্বাস দেয়, তাহলে তার নিছক রাজনৈতিক ঘটনা থাকবে না, এটি হয়ে উঠবে এক সামাজিক বার্তা। রবীন্দ্রনাথ ঠাকুর একসময় লিখেছিলেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। এই কয়েকটি শব্দ শুধু একটি গানের পংক্তি নয়, বরং সমগ্র বাঙালি জাতিসত্তার আত্মপরিচয়। রাজনৈতিক সীমানা বদলেছে, প্রশাসনিক মানচিত্র বদলেছে, কিন্তু গঙ্গার তীরের পশ্চিমবঙ্গ আর গোমতীর পাড়ের ত্রিপুরা আজও একই ভাষা, একই আবেগ, একই সাংস্কৃতিক উত্তরাধিকারের বন্ধনে বাঁধা। হয়তো সেই কারণেই বর্তমান রাজনৈতিক সমীকরণকে অনেকেই নিছক ক্ষমতার অঙ্ক হিসেবে দেখছেন না, বরং একে দেখা হচ্ছে দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকা দুই বাঙালি ভূখণ্ডের এক নতুন নৈকট্য হিসেবে, যে সম্পর্কের শিকড় বহু গভীরে প্রথিত। ইতিহাস বলছে ত্রিপুরার রাজপরিবার এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। মহারাজা বীরচন্দ্র মাণিক্য থেকে বীরবিক্রম মাণিক্য, ত্রিপুরার রাজারা শুধু কবিগুরুর অনুরাগীই ছিলেন না, শান্তিনিকেতনের কঠিন সময়েও পাশে দাঁড়িয়েছিলেন। বিশ্বভারতীর বিকাশে ত্রিপুরা রাজপরিবারের অবদান আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। অর্থাৎ গঙ্গার বাংলার সঙ্গে গোমতীর বাংলার সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, তা ছিল সাংস্কৃতিক পুনর্জাগরণেরও এক ঐতিহাসিক অধ্যায়। আজ যখন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার নতুন রাজনৈতিক সমীকরণে একসাথে পথ চলার সম্ভাবনা তৈরি করছে, তখন অনেকেই সেই পুরনো ইতিহাসের প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন। শান্তিনিকেতনের উজ্জয়ন্ত প্রাসাদে সেই আত্মিক যোগাযোগ যেন নতুন বাস্তবতায় আবার ফিরে আসছে। রবীন্দ্রনাথ তার ভারত তীর্থে লিখেছিলেন, আর্য অনার্য দ্রাবিড় চীন, শক হুন দল পাঠান মোগল, এক দেহে হলো লীন। এই দর্শনের মাধ্যমেই ছিল ভারতের শক্তির মূল কথা, বিভাজন নয়, সমন্বয়। তাই পশ্চিমবঙ্গ, ত্রিপুরার এই রাজনৈতিক নৈকট্য যদি সত্যি আঞ্চলিক বিভেদের ঊর্ধ্বে উঠে অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি এবং যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেয়, তাহলে তা কবিগুরুর মিলনের ভারতের ধারণাকেই নতুনভাবে বাস্তব রূপ দিতে পারে। তবে রবীন্দ্রনাথ সতর্ক করেছিলেন, সভ্যতার সংকটে তিনি ক্ষমতার অহংকার ও সংকীর্ণ রাজনীতির বিপদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই কারণেই আজকের এই নতুন সমীকরণের সবচেয়ে বড় পরীক্ষা হবে এটি মানুষের জীবনে কতটা বাস্তব পরিবর্তন আনতে পারে। শুধু রাজনৈতিক স্লোগান নয়, যদি কর্মসংস্থান বাড়ে, যদি যোগাযোগ সহজ হয়, যদি ছাত্রছাত্রী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ তার সুফল পায়, তবেই এই ঐক্যের সত্যিকারের অর্থ তৈরি হবে। কারণ ইতিহাস শেষ পর্যন্ত ক্ষমতার পালাবদল মনে রাখে না, ইতিহাস মনে রাখে মানুষকে এক সূত্রে বাঁধতে পেরেছিল। আর সেই জায়গা থেকেই গঙ্গার ঢেউ আর গোমতীর কলতানের এই নতুন মিলন যেন আজ রবীন্দ্রনাথের সেই স্বপ্নকেই নতুন করে মনে করিয়ে দেয়। বিভেদের নয়, মিলনের বাংলা। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করতেন, ভারতের শক্তি কেবল দিল্লির ক্ষমতায় নয়, সীমান্তবর্তী অঞ্চলগুলির আত্মবিশ্বাস ও জাতীয় সংহতির মধ্যেও নিহিত। দেশভাগের পর পূর্ব ভারতের ভূ রাজনৈতিক গুরুত্ব নিয়ে তিনি বারবার সতর্ক করেছিলেন। তার আশঙ্কা ছিল, যদি বাংলা উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ও কৌশলগত গুরুত্বকে অবহেলা করা হয়, তাহলে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তা ঐক্যের উপর বড় প্রভাব পড়তে পারে। আজ যখন পশ্চিমবঙ্গ, ত্রিপুরা একই রাজনৈতিক বলয়ের অধীনে এসে পূর্ব ভারতের নতুন সমীকরণ তৈরি করেছে, তখন অনেকের কাছেই তা শ্যামাপ্রসাদ মুখার্জির সেই বৃহত্তর জাতীয় ঐক্যের ভাবনার বাস্তব প্রতিফলন বলে মনে হচ্ছে। কারণ তিনি মনে করতেন, আঞ্চলিক পরিচয়কে অস্বীকার না করেও একটি শক্তিশালী জাতীয় চেতনা তৈরি করা সম্ভব। কাশ্মীর প্রসঙ্গে তার বিখ্যাত স্লোগান, এক দেশে দুই বিধান, দুই প্রধানমন্ত্রী, দুই নিশান চলবে না, শুধু একটি রাজনৈতিক আন্দোলনের আহ্বান ছিল না, বরং তা ছিল ভারতের সাংবিধানিক ও ভৌগোলিক ঐক্যের প্রশ্নে তার আপোষহীন
অবস্থানের প্রতীক। সেই জায়গা থেকে দেখলে পূর্ব ভারতের বিচ্ছিন্নতা কমিয়ে পশ্চিমবঙ্গ ত্রিপুরাকে বৃহত্তর অর্থনৈতিক ও কৌশলগত করিডোরে যুক্ত করার ভাবনাকেও অনেকে একই জাতীয় সংহতির ধারাবাহিকতা হিসেবে দেখেছেন। ডক্টর মুখার্জি আরও বিশ্বাস করতেন, বাংলার আত্মপরিচয় কখনো ভারতের জাতীয়তাবাদের বিরোধী নয়, বরং বাংলা সংস্কৃতি, শিক্ষা ও চিন্তাধারা ভারতের জাতীয় পুনর্জাগরণের অন্যতম স্তম্ভ। তাই গঙ্গার বাংলার সঙ্গে গোমতীর বাংলার এই নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক নৈকট্য অনেকের কাছে বাঙালি আত্মপরিচয় এবং জাতীয় স্বার্থ এই দুইয়ের এক নতুন সমন্বয় হিসেবে ধরা দিচ্ছে। তবে এখানেও একটা বড় প্রশ্ন থেকে যায়, শ্যামাপ্রসাদ মুখার্জি যে একতার ভারতের স্বপ্ন দেখেছিলেন, সেই ঐক্য কি শুধুই রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণে সীমাবদ্ধ থাকবে, নাকি তা সত্যি সীমান্তবর্তী মানুষের উন্নয়ন, কর্মসংস্থান, নিরাপত্তা, সাংস্কৃতিক আত্মবিশ্বাস নিশ্চিত করতে পারবে? কারণ শেষ পর্যন্ত আদর্শের আসল মূল্যায়ন হয় মানুষের জীবনে তার প্রভাব দিয়ে। আর সেই কারণেই পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার এই নতুন সমীকরণ এখন শুধু রাজনৈতিক আলোচনা নয়, পূর্ব ভারতের ভবিষ্যৎ নিয়েও এক বড় পরীক্ষা। আর এখানেই উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন, গঙ্গা আর গোমতীর এই রাজনৈতিক সেতু বন্ধন কি শুধুই ক্ষমতার অঙ্ক, নাকি এটি সত্যি পূর্ব ভারতে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক শক্তি কেন্দ্র তৈরির সূচনা? কারণ ইতিহাস বলছে, মানচিত্রের দূরত্ব যতই থাকুক, ভাষা, সংস্কৃতি আর স্বার্থ যখন এক সুতোয় বাঁধা পড়ে, তখন রাজনীতির প্রভাব শুধুই বিধানসভায় সীমাবদ্ধ থাকে না, তা পৌঁছে যায় মানুষের ভবিষ্যৎ গড়ার ভিতরেও। গঙ্গার ঢেউ আর গোমতীর কলতান যখন একই আদর্শের মোহনায় এসে মিশেছে, তখন বাঙালির প্রত্যাশা একটাই, এই মিলন যেন শুধু ভোট বাক্সে সীমাবদ্ধ না থাকে, এটি পৌঁছে যাক সাধারণ মানুষের রান্নাঘরে, কর্মসংস্থানে, শিক্ষায়, যোগাযোগে এবং আগামী প্রজন্মের স্বপ্নে। কারণ ইতিহাস শেষ পর্যন্ত দলকে মনে রাখে না, ইতিহাস মনে রাখে কে মানুষের জীবন বদলাতে পেরেছিল। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।